প্রথম জীবনে তিনি ছিলেন বিপ্লবী নায়ক, কাঁপন ধরিয়েছিলেন ব্রিটিশ শাসকের বুকে। জীবনের দ্বিতীয় পর্বে সেই তিনি হয়ে উঠলেন যোগী ও দার্শনিক। আধ্যাত্মিকতার আলো জ্বেলে দিলেন অসংখ্য মানুষের প্রাণে। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, তার জন্ম তারিখও সেদিন। বুঝতে পারছেন কার কথা বলছি? হ্যাঁ, ঠিকই ভাবছেন। তিনি প্রথম জীবনের দুর্ধর্ষ বিপ্লবী অরবিন্দ ঘোষ, পরে তিনি ঋষি অরবিন্দ। তার সম্বন্ধে অনেক কিছুই আমরা জানি, কিন্তু জানেন কি দুবার তিনি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তার নোবেল পুরস্কারটি পাওয়া হয়নি। কিন্তু কেন? আজ এই ভিডিওতে আমরা খুঁজব সেই প্রশ্নের উত্তর। শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন। অরবিন্দ ঘোষ বা ঋষি অরবিন্দের বাবা ছিলেন বাংলাদেশের রংপুরের নামকরা একজন ডাক্তার, পুরোপুরি একজন সাহেবী মানুষ। দেশের থেকে বিদেশি কালচারই তাকে বিশেষভাবে আকর্ষণ করে। অরবিন্দ যখন শিশু তখন থেকেই তিনি স্থায়ীভাবে লন্ডনে গিয়ে বসবাস শুরু করেন। অরবিন্দ ছোট থেকেই তার ফলে একটা সাহেবী পরিবেশে বড় হন। বাংলা লিখতে বা পড়তে পারা তো দূরের কথা, তিনি ভালোভাবে বাংলাটা বলতেও পারছিলেন না। ছোটবেলা থেকেই অরবিন্দ ছিলেন খুব মেধাবী। 18 বছর বয়সে ICS পরীক্ষায় পাশ করেন। এরপর 2 বছর লন্ডনের কিংস কলেজে ট্রেনিং নেন। এই যখন কিংস কলেজে ট্রেনিং নিচ্ছেন সেই সময় তিনি আমেরিকা, ফ্রান্স, ইতালির বৈপ্লবিক কাহিনীর বই পড়তে শুরু করেন। আর এই বই পড়ে তিনি ভারতবর্ষের পরাধীনতার গ্লানির কথা অনুভব করতে শুরু করেন। ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তিনি দৃঢ় সংকল্প করেন এবং এই জন্য তিনি ভারতবর্ষে ফিরে আসেন 1893 সালে। ভারতে এসে প্রাথমিকভাবে বরোদা কলেজে অধ্যাপনার কাজ শুরু করেন। কলেজে চাকরি করলেও তার মধ্যে বিপ্লবের আগুন জ্বলতে থাকে। সেই উদ্দেশ্যে তিনি বাংলার বিপ্লবীদের সাথে যোগাযোগও শুরু করে দেন। তারপর 1902 সালে তার ভাই বারিন ঘোষকে সঙ্গে নিয়ে তিনি একটি বৈপ্লবিক সংগঠন, যার নাম সেই সময় ছিল অনুশীলন সমিতি, সেটি গঠন করেন। এই সংগঠন নানা বৈপ্লবিক আন্দোলনের কাজ করত এবং ট্রেনিংও দিত। এই সময় তিনি একটি পত্রিকাও প্রকাশ করেন, যেটির নাম ছিল বন্দে মাতারাম। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার আন্দোলনকে গতি দেওয়াই ছিল এই পত্রিকার মূল লক্ষ্য। অরবিন্দ ঘোষ স্বাধীনতা আন্দোলনের জন্য নিজেকে পুরোপুরিভাবে নিয়োজিত করেছিলেন। এমনকি তার মানিকতলার বাড়িটিও এই বৈপ্লবিক কর্মকাণ্ডের জন্য তিনি নিবেদিত করেছিলেন। এই বাড়িতে বিপ্লবীদের জন্য বোমা বাঁধার কাজ হতো। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি যে বোমা দিয়ে কিংফোর্ড সাহেবকে মারতে গিয়েছিলেন, সেটি অরবিন্দর মানিকতলার বাড়িতেই বানানো। তদন্তে নেমে পুলিশ সে কথা জানতে পারে। ব্যাস, অরবিন্দ ঘোষ এবং তার ভাই বারিন ঘোষকে গ্রেপ্তার করে। এই সময় বেশ কিছুদিন অরবিন্দ ঘোষ জেলেও কাটিয়েছেন। জেলে থাকার সময় তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হয়। জেলে থাকার সময় বেশিরভাগ সময়ই তিনি যোগ সাধনা এবং আধ্যাত্মিকতা নিয়ে পড়াশোনা করতেন। তাকে ঘন্টার পর ঘন্টা ধ্যানস্থ অবস্থায় দেখা যেত। তিনি পুরোপুরিভাবে আধ্যাত্মিকতার জগতে প্রবেশ করেন। বিপ্লবী অরবিন্দ ঘোষ থেকে জন্ম নেয় ঋষি অরবিন্দর। এদিকে বোমা মামলায় উপযুক্ত সাক্ষীর অভাবে তাকে বেকসুর খালাসও দিতে হয়। কিন্তু ইংরেজ সরকার তার উপর সবসময় নজরদারি চালায়, চোখে চোখে রাখে তাকে। এই দমবন্ধকর পরিবেশে অরবিন্দ ঘোষ আর থাকতে চান না। 1910 সালে এই সব কিছু থেকে দূরে চলে যেতে তিনি পন্ডিচেরি চলে যান। তখন পন্ডিচেরি ছিল ফরাসিদের অধীনে, তাই তাকে সেখান থেকে গ্রেপ্তার করা কোনোভাবেই ইংরেজদের সম্ভব ছিল না। এইখানে তার আধ্যাত্মিক ভাবনায় আকৃষ্ট হয়ে প্রচুর মানুষ তার সান্নিধ্যে আসে। তিনি তৈরি করেন অরবিন্দ আশ্রম বা অরভিলা। পন্ডিচেরি মানেই শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দের জীবনের শেষ 40 বছর তিনি কাটিয়েছিলেন এই পন্ডিচেরিতেই। যখন তিনি প্রথম আসেন তখন পন্ডিচেরি ছিল শ্মশান, রাজনৈতিক বন্দীদের আখড়া। পন্ডিচেরিতে অরবিন্দ প্রথম উঠেছিলেন শঙ্করা চেট্টিয়ারের বাড়িতে। কয়েক বছর আগে দক্ষিণ ভারত পরিক্রমার সময় সেই বাড়িতে ছিলেন স্বামী বিবেকানন্দ। এখানে রাজনৈতিক প্রসারে আসা পল রিসারের সাথে আলাপ হয় অরবিন্দ। পল রিসারের স্ত্রী মীরার সঙ্গে আলাপ সেই সূত্রে। এই মীরাই পরে প্রসিদ্ধ হন শ্রীমা নামে। ঋষি অরবিন্দর বাসভবনে মীরাই গড়ে তোলেন শ্রী অরবিন্দ আশ্রম। এই আশ্রমে চিত্তরঞ্জন দাস একবার গিয়েছিলেন অরবিন্দকে ফিরিয়ে নিয়ে আসতে।
এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে পুনরায় যাতে তিনি যোগদান করেন সেই অনুরোধ করতে। কিন্তু অরবিন্দ ফেরেননি, কারণ তিনি তখন শ্রী অরবিন্দ, ঋষি অরবিন্দ, বিপ্লবী অরবিন্দ নন। এই সময় তিনি অনেক বই লেখেন, দেশ বিদেশে তার অনেক অনুরাগী তৈরি হয়। 1943 সালে ব্রিটিশ সাহিত্যিক স্যার ফ্রান্সিস এডওয়ার্ড ইয়ং হাজব্যান্ড অরবিন্দের লাইফ ডিভাইন বইটির জন্য নোবেল কমিটির কাছে তার নাম সুপারিশ করেন। ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি অব লিটারেচার এটাকে সমর্থন করে, কিন্তু হঠাৎ করে নোবেল কমিটি জানায় যে সে বছর তারা সাহিত্যে কোনো নোবেল দিচ্ছে না। নোবেল কমিটি যাই বলুক, কিন্তু এই ঘটনায় যে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে তা অনেকেই বোঝে। অনেকেই সন্দেহ করেন ব্রিটিশ সরকার চায়নি যে ব্রিটিশ বিরোধী অরবিন্দ ঘোষ নোবেল পান, তাই অরবিন্দ ঘোষের সেইবার আর নোবেল পাওয়া হলো না। এরপর 1950 সালে চিলির নোবেলজয়ী গ্যাব্রিয়েল মিস্টার এবং আমেরিকার নোবেলজয়ী পার এস বাক দ্বিতীয়বার নোবেল কমিটির কাছে অরবিন্দ ঘোষের নাম সুপারিশ করেন। ভারত থেকেও বহু নামি দামি ব্যক্তিত্ব অরবিন্দের নাম সুপারিশ করেছিলেন সেই সময়। দেশ বিদেশের বহু মানুষ সেটিকে সমর্থনও করেছিলেন। তারা চেয়েছিলেন সাহিত্যে যদি নাও হয়, কিন্তু তিনি যে উচ্চতায় আধ্যাত্মিকতাকে নিয়ে গেছেন তার জন্য তাকে শান্তি পুরস্কার যাতে দেয়া হয়। এই অবস্থায় দুটি ক্যাটেগরিতেই অরবিন্দর নাম মনোনীত করা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রক্রিয়াটি চলাকালীন ঋষি অরবিন্দের মৃত্যু ঘটে। তার ফলে ঋষি অরবিন্দের আর নোবেল পাওয়া হয়নি। একই ঘটনা আমাদের আর এক বাঙালি সাহিত্যিকের ক্ষেত্রে ঘটে, তার নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নোবেল পুরস্কার মনোনয়নের প্রক্রিয়াটি যখন চলেছিল তখন তারাশঙ্করেরও মৃত্যু ঘটে। যাই হোক, আজ 15ই আগস্ট, আজ আমাদের স্বাধীনতা দিবস, আবার ঋষি অরবিন্দরও জন্মদিন। স্বাধীনতা দিবসে সমস্ত ভারতবাসীকে শুভেচ্ছা জানানোর সাথে সাথে ঋষি অরবিন্দের প্রতি আমাদের এই শ্রদ্ধার্ঘ্য রইল। ভালো থাকুন, সঙ্গে থাকুন। বন্দে মাতারম।